দর্শক, বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময়, মেধা ও সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। তাদেরই একজন কবির আহমেদ ভূঁইয়া, যিনি স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের অত্যাচারে একসময় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং বিদেশে থেকেও বাংলাদেশের মানুষের জন্য যিনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের কথাই আজকে তার থেকে শুনবো আমাদের প্রবাসে পরবাসে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী, সফল ব্যবসায়ী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। কবির ভাই, স্বাগতম আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। কবির ভাই, শুরুতেই জানতে চাই যে আপনি দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন এবং মাঝের একটা সময় আপনি দেশে থাকতে পারেননি, এটার কারণ কি ছিল? আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। গত 17 বছর যাবৎ নিজ এলাকা, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া 4 হলো আমার নির্বাচনী এলাকা। আচ্ছা, আমি ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে আমি আগামী সংসদ নির্বাচনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমি মনোনয়ন প্রত্যাশী। আমার এলাকায় আস্তে আস্তে কাজের পরিধি আমি বাড়াতে থাকি। আমি গত 17 বছর যাবৎ নিরলসভাবে আমি কাজ করে যাচ্ছি। আপনি জানেন, আমার এলাকার মধ্যে একজন অবৈধ আইনমন্ত্রী ছিলেন, আনিসুল হক। আমাদের এলাকায় আসলে সে একটা ত্রাসের রাজত্ব সে কায়েম করে রেখেছিল। আপনারা তো তাকে চিনেন, সারা দেশব্যাপী সে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। দেশটাকে মোটামুটি কারাগারে পরিণত করে রেখেছিল। তার কথায় সব কিছু হইতো। আমাদের এলাকাটা হলো সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে কসবা আখাউড়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আপনি জানেন যে কসবাতে শালদা গ্যাস ক্ষেত্র আছে এবং 50 জন শহীদের একটা স্মৃতিস্তম্ভ আছে কোল্লাপাথর কসবার। আখাউড়াতে আপনার স্থলবন্দর এবং আখাউড়া কিন্তু রেলওয়ের জন্য অত্যন্ত বড় একটা জংশন। তো এই এলাকাটাকে সে এমনভাবে তার কবজার মধ্যে নিয়ে গিয়েছিল, কোনো মানুষ কথা বলতে পারতো না। আচ্ছা, আমাদের বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতনের শিকার। এত মামলা আমাদের নেতাকর্মীদের নামে দিয়েছে, প্রতিদিনই হাজিরা থাকতো, এরকম একটা অবস্থা। আচ্ছা, একটা মামলা শেষ হইলে আবার আরেকটা মামলা, ওইটা শেষ হইলে আবার আরেকটা মামলা। কেউ যদি তার কথার অবাধ্য হইতো, সে মামলা দিয়ে তাকে জীবন অতিষ্ঠ করে দিত। এখন মনে করেন আমাদের বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, শ্রমিক দল, জাসাস, বিভিন্ন সংগঠন আছে, অঙ্গ সহযোগী সংগঠন আছে। দেখা গেছে কি কোনো দিনেই ঘরের মধ্যে ঘুমানোর কোনো সুযোগ তাদের থাকতো না। আপনারা হয়তো জানেন যে আমাদের এলাকার মানুষজন বিভিন্ন ক্ষেতে, জমিতে, মাঠে ঘাটে ঘুমাইতো, সেখানেও নিস্তার ছিল না। তখন তারা আমাদের ছাত্র নেতাদেরকে ধরে পুলিশে দিয়ে দিত। বিষয়টা এরকম ছিল। এবং পুলিশ প্রতি রাতেই বাসায় যেত, নেতাকে বাসায় না পেতেন পুলিশে, আর পরিবারের উপরে নির্যাতন করত। দেখা গেছে কি একজন যুবদল নেতা, সে বিবাহিত, তার ছোট বাচ্চা আছে, বাচ্চার সাথে চরম দুর্ব্যবহার করত, মায়ের সাথে দুর্ব্যবহার করত, তার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করত। এরকম রেকর্ড আছে যে বাচ্চাকে পর্যন্ত থানায় নিয়ে গেছে। মানে সে একটা জঘন্যতম একটা কর্মকাণ্ড পরিচালনা করেছিল কসবা আখাউড়ার উপরে। 17 জনের মতো নেতাকে, মানে বিভিন্ন লোককে সে, কসবা আখাউড়ার নাগরিক, তাদেরকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে। তার সাথে যখন কেউ কম্পিটিটর সে মনে করত, তাকে সে রাখতো না। সে মানে কোনো কম্পিটিটর সে পছন্দ করতো না। সে হেফজুল বাড়ি নামে একজন ভদ্রলোক, এলাকায় কাজকর্ম করতেন, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করতেন। ওই ভদ্রলোককে তার ড্রাইভার সহ উঠাই নিয়ে গেছে। আজও তার লাশ পাওয়া যায় নাই, কিন্তু গাড়িটা বুড়িগঙ্গা নদীতে পাওয়া গেছে। গাড়িটা একটা ইলেকশনে একজন হাত পাখা মার্কা দাঁড়াইছিল, তারে গুম করে রাখছিল। ঠিক সেই ধারাবাহিকতায় আমি যখন কসবা আখাউড়ার মানুষ দেখলাম যে ওখানে নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছিল, নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, ঠিক ওই সময় আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই। আচ্ছা, ঠিক ওই সময় আপনার একটা বোধ জাগ্রত হলো যে এই নেতৃত্বহীন জনগণকে নেতৃত্ব দিতে হবে এবং দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জি, সেই সময় কোনো বাধাবিঘ্ন আসলো না? আমি যখনই কোনো কাজ করতে যেতাম, তখনই তারা বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করত। আমি সবসময় চেষ্টা করছি সর্বোচ্চ সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করা, না হলে নিরাপদ না। এমনিতেই তো পুলিশ, আবার ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আছে। সেই জন্য আমি কসবা আখাউড়া রাজনীতিতে উর্বর। বিএনপির রাজনীতি তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, সবাই বিএনপির রাজনীতির সাথে আমি মনে করি 90% লোক সম্পৃক্ত। সেই জন্য যখনই আমি কোনো প্রোগ্রামের ডাক দিতাম,
শত শত মানুষ তারা আমাকে সাপোর্ট দিত, আমার সাথে থাকতো। এক পর্যায়ে ঢাকাতে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল। ঢাকার প্রোগ্রামগুলো আমি ব্যাপক লোক সমাগম করি। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এত লোক আগে কখনো ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ঢাকাতে আসে নাই, বা কুমিল্লার প্রোগ্রামে যায় নাই, বা সিলেটের প্রোগ্রামে যায় নাই। আমরা যখনই কোনো প্রোগ্রাম আমাদেরকে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, আমি সর্বোচ্চ সংখ্যক লোকের আমি ব্যবস্থা করেছি। শত শত গাড়ি নিয়ে, শত শত মানুষ নিয়ে আমি প্রোগ্রাম করছি এবং বড় বড় মিছিল করছি। এই জন্যই আমি অনেকের চক্ষুশূল হয়ে যাই। আমাদের জেলার মধ্যে আপনি জানেন যে 2 জন মন্ত্রী ছিল, আওয়ামী লীগের 3 জন মন্ত্রী ছিল। যে কোনো কারণে হোক আমি তাদের রোষানলে পড়ে যাই। আমার সম্পর্কে উল্টাপাল্টা বিভিন্ন ধারণা তাদেরকে দেওয়া হয়। মানে এরকম রিপোর্ট দেওয়া হয়েছিল যে আমি ইন্ডিয়া গেছি একটা ব্যবসার কাজের জন্য। এইখান থেকে তথ্য দেওয়া হয়েছে যে আমি মোদী সরকারের সাথে দেখা করতে গেছি। এরকম উদ্ভট তথ্য দিয়ে তারা সরকারের চক্ষুশূলে পরিণত করছে এবং তারা আমাকে গুম করে ফেলছে। আমি এবং আমার পিএস আজাদের বাড়ি যশোর। আমার সাথে দীর্ঘ বছর যাবত আজাদ কাজ করে। তো আমি আমার মায়ের ট্রিটমেন্টের জন্য আমি ওই সময় লন্ডন থেকে আসছিলাম। আম্মাকে নিয়ে যাওয়ার কথা ছিল সিঙ্গাপুর। তো আমি আসার পরে আমার এক লন্ডনের এক ছোট ভাই আমাকে ইনভাইট করলো, যে সে নতুন বিয়ে করছে। বললো যে ভাই আমার বাসায় একটু এসে যাবেন, আমার দাদি বলতেছে। দাদির কথা যখন বলছে তো আমি চিন্তা করলাম আমার দাদি তো নাই, আমি যাই ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো আমি ওর দাদিকে দেখে, ওর ওয়াইফকে দেখে তারপরে আমি ঢাকায় আসছি। আমি এসে এয়ারপোর্ট থেকে নেমে আমার সাথে আমরা 3 জন ছিলাম। আমি, আজাদ, আরেকজন ছিল আমার রাজনৈতিক সহকর্মী বেলাল উদ্দিন সরকার তুহিন। তা আমরা যখন এয়ারপোর্টে নেমে আমি তুহিন ভাইকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি আজাদকে ফোন করছি যে তুমি একটু ইয়েতে আসো, আমি বিনসেনের মাতে আমি কফি খাবো আর একটু ফ্রেশ হব। মর্নিং টাইম আমি ওখানে নাস্তাটা করবো, একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে আমি অফিসিয়াল কর্মকাণ্ড করব। কারণ ওই সময়টা তারা বিভিন্নভাবে আমাকে অ্যারেস্ট করার জন্য তারা ঘুরতেছিল, আমি টের পাইতেছিলাম। এবং তারা আমাদেরকে যখন ধরে নিয়ে গেছে তখন বারবার জিজ্ঞেস করছে আমাকে, কেন আমি কিভাবে ইয়েতে থাকি, আমার তো সিম নাই, আমি কিভাবে ওয়াইফাইতে থাকি। হ্যাঁ, তো আমি আশ্চর্য হয়ে গেলাম। ওখানের লোকগুলোর মানে ওটা তো সংকেতে কথা বলে, এরা কথা বলে না। বেসিক্যালি যারা আপনাকে নিয়ে যায় তারা কথা বলে না, একজন শুধু কথা বলে। আমি যখন বিনসেন এরোমা রেস্টুরেন্ট আছে উত্তরাতে, ওইটাতে বসে আমি কফি খাইতেছি। এই সময় আমার একটু খারাপ লাগতেছিল যে আমি অস্থির, আমার কাছে কেমন যেন অস্থির মনে হচ্ছিল। আমি একবার চা খাবো না কফি খাবো না একটু বিস্কিট খাবো, আমি এরকম একটা পায়তারা করতেছিলাম। এক সময় আমার মুখটা তিতার মতো মনে হইতেছিল। তো আমি দরজাটার কাছে আমি অর্ডার দিব, আর আমি ভাবলাম যে আমি দরজাটার কাছে গেছি, আর মানে একটু চিন্তা করতেছি একটু দরজার কাছে গেলে তো ভালো লাগবে। সামনে গেছি পরেই আমাকে মনে করেন একদম বাজ পাখি বা ঈগল পাখি যেভাবে মুরগির বাচ্চাকে ধরে, ধরার সাথে সাথেই চোখটা কালো কাপড় দিয়ে ভালো করে টাইট করে বাঁধছে কানের সাথে। তারপরে আপনার বাইন্দা হাত বাইন্দা উঠাই ফেলাইছে। তখন তো নিয়ন্ত্রণহীন হয়ে গেলাম। পরবর্তীতে আপনাকে কোথায় নিয়ে গেল? আসলে কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারবো না। দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে গাড়ির মধ্যে রাখছে। গাড়ির মধ্যে রাখছে, তো গাড়ির মধ্যে জিজ্ঞাসাবাদ করছে। ওইটা তো একটা সেল। আপনার রিমান্ডের জন্য একটা আসামিকে রিমান্ডে নিলে যেরকম মানে যন্ত্রপাতি লাগে, কারো চোখ উপড়ে ফেলার জন্য যন্ত্রপাতি, নখ উপড়ে ফেলার জন্য যন্ত্রপাতি, ব্যাটারি, আপনার স্ক্রুড্রাইভার, আপনার ওই যে কারেন্টের শক দেওয়ার জন্য আঙ্গুলের মধ্যে, সব কিছু তাদের ওখানে আছে। মানে এক প্রকার, এক কথা যদি বলতে যাই, একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি পার করেছেন সময়টা। কত সময় আপনি এরকম অবস্থায় ছিলেন? ওইটা ভয়ঙ্কর, প্রায় 16.5 ঘন্টা ছিলাম। 16 ঘন্টা। মানে আমাকে তারিখ দুপুর 11টার সময় নিয়ে গেছে, আর 21 তারিখ রাতে 3:30টার সময় ছাড়ছে। আচ্ছা। তো ব্যাপারটা হলো কি, এই লম্বা সময়টা এদের যাবতীয় জিজ্ঞাসাবাদ এবং যত কিছু আছে গাড়িটার মধ্যে করছে, কিন্তু মাঝখানে আমাকে 2-3 বার নামাইছে, 3 বার নামাইছে। নামানোর পরে আমি দেখলাম যে ঘন ঘাস, মানে এই পর্যন্ত ঘাস। আমার ধারণা হলো যে সামনে গর্ত। আচ্ছা। আমার ভাগ্য ভালো যে এরপরে ইতিমধ্যেই আমার ব্যাপারে আপনার প্রেস ব্রিফিং হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই তখন প্রেস কনফারেন্স করতেছেন আমার ব্যাপারে। আমার তো মোবাইলটা তাদের হাতে, তো মোবাইলের মধ্যে ফেসবুক আছে। এখন এইসব প্রেস ব্রিফিং টিফিং তো আসতেছে, তো আসার কারণে আমার আবার গাড়িতে উঠাইছে। তো
তো গাড়িতে উঠাইছে, আমার জিজ্ঞেস করছে যে যে আপনি রুহুল কবির রিজভী আপনার কি হয়? তো উনি তো আমাদের দলের নেতা। আমি বললাম যে উনি আমাদের দলের নেতা। উনি কেন, মানে উনি, তখন আমি ধারণা করে নিলাম যে হয়তো আমি এর আগে আমি চেষ্টা করতেছি যে আমার ড্রাইভারকে ধরছে কিনা, আমি একটু আইডিয়া নেওয়ার জন্য। আমি টের পাইলাম যে আমার সাথে আমার পিএস আছে, আজাদ আছে, আমার ড্রাইভার হচ্ছে কামাল আছে কিনা আমি এটা মানে বোঝার চেষ্টা করতেছিলাম। কিন্তু ওখানে তো তাদের সাথে কোনো দ্বিতীয় কোনো কথা বলা যায় না। তারা তাদের যখন জিজ্ঞাসাবাদ করলে আপনার তো গলা শুকায়। আমি যখন কথা বলতেছি, বেশি কথা বললে মানুষের গলা শুকায় না, আর টেনশনে আসলে মানুষের আরো পরিস্থিতি, তারা একটা আতঙ্ক, তো একটা মৃত্যু আতঙ্ক, সে তো মেরে ফেলার জন্য উঠাইছে। আমি যখনই বলছি যে আমার আম্মার চিকিৎসা করানোর জন্য আমি সিঙ্গাপুর নিয়ে যাব, আমার মা কি জানছে কিনা যে আমি বোঝার চেষ্টা করছি। আমারে বলতেছে আপনি কি জানেন আপনার উপর দিয়ে কি যাইতেছে? আপনি তো মানে তারা বলতেছে যে এটা তো লাইফ শেষ। আমার বোঝানোর চেষ্টা করছে যে তুমি তো এখানেই শেষ, তোমার আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই, আর বাকি চিন্তা করে লাভ কি? তো আমি যখনই মানে চিন্তা করলাম যে হয়তো মানে তারা হয়তো আমার কামালকে ধরতে পারে নাই। কামালকে যদি ধরতে না পারে তাইলে আমি সেফ হয়ে গেছি আল্লাহর রহমতে। কারণ আমার খবরটা আমার বাড়িতে জানলে আমার পার্টি জানলে নিশ্চয়ই পার্টি আমার ব্যাপারে একটা পজিটিভ ভূমিকা নেবে ইনশাল্লাহ, এই বিশ্বাস আমার আছে। তো যেহেতু আমি কাজ করতেছি দলের দুঃসময়, আমি কিন্তু দলের সুসময় যাই নাই। দল থেকে কখনো আমি কোনো সুবিধা ভুগি না, যে আমি যে দল করে পার্টি করে আমি পার্টি থেকে সুবিধা নিয়েছি এরকম তো সুযোগ নাই। আমি দলের চরম দুঃসময়ে আমি দলের মানে হাল ধরছি, যখন কোনো নেতা ছিল না, নেতৃত্ব শূন্য ছিল, এবং ওই এলাকাটা মানুষজন তখন হতাশ ছিল। গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় নেতৃত্ব শূন্য ছিল। ওই সময় আসলে কেউ কোনো প্রোগ্রাম করতে সাহস পাইতো না। ইভেন আমাদের একজন সিনিয়র ভাইকে, উনি একজন শিল্পপতি, ওনাকে একবার উনি জেলখানায় গেছে, মানে পড়ছেন, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, জামিন নিতে গেছেন, পর ওনার অ্যারেস্ট করে থানা দিছে, জেলখানায় দিছে, ওনাকে পর্যন্ত কেউ দেখতে যায় না। কিন্তু আমি আপনার সাহস করে হাজার হাজার লোক নিয়ে আমি গিয়ে জেলখানার সামনে গিয়ে ওনার সাথে গিয়ে দেখা করে ওনাকে সাহস দিয়ে আসছি। তো বিষয়টা হলো এই যে সাহসী একটা ভূমিকা নেওয়া, একটা পদক্ষেপ নেওয়া, ওইটা কেউ সাহস পায় নাই। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অবস্থাটা ছিল একটু ভিন্ন। সারা বাংলাদেশে যেই লোকটা ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছে, আর সেই লোকটা আপনার তার এলাকায় কেমন ত্রাসের রাজত্ব কায়েম করবে এটা আপনি অনুমান করতে পারেন। একদম হেন কর্মকাণ্ড নাই, সে করে নাই। তো আমি গুমের কথা যেটা বলতে নিয়েছিলাম, যে তারপরে আপনি দেখেন যে আমাকে যখন ওনারা আমাকে নিয়ে বিভিন্ন সময় মানে 3 বার করে আমাকে নামাইছে, আর যখন গলা যখন শুকায় আসে, একদম মনে হয় যে নাভি পর্যন্ত শুকাই গেছে, খুব স্বাভাবিক। তো শুকাই গেছে, আমি পানি চাই, আমার পানি দেন, পানি যখন বলি, তখন একটা ইয়ের মধ্যে, যে মামের ছোট বোতল আছে না, বোতলের মধ্যে শেষের দিকে যে অবশিষ্ট পানি থাকে, ওই পানিটার মধ্যে তারা মেডিসিন মিক্স করছে। আচ্ছা, মেডিসিন মিক্স করে এরকম নাড়াচাড়া করে তারপরে আমার দিছে এটা খাওয়ার জন্য। আমি তো আর এটা মানে ওই অভিজ্ঞ না। আমি অভিজ্ঞ হলে আমি পানি ছাড়াই আমি থাকার চেষ্টা করতাম যতক্ষণ পারি, মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু আমি ওইটা খাইছি। আচ্ছা, ওইটা খাওয়ার পরে আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমার যে মেডিসিনটা তারা খাওয়াইছে, আমাকে তো তারা মেরে ফেলার জন্য নিছে। তারা চেষ্টা করছে গুলি করে মারার জন্য, যেহেতু পারে নাই, পরবর্তীতে চেষ্টা করছে আমাকে মেডিসিন খাওয়াই মেরে ফেলার জন্য। আমি যখন মেডিসিন খাওয়ার পরে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি তো মানে একটা মানুষের হার্ট অ্যাটাক হইলে তো বুঝতেই পারেন। পরবর্তীতে আল্লাহ যখন আমাকে আল্লাহ সহায় হয়েছে, মানুষের দোয়া, আমার এলাকার ব্রাহ্মণবাড়িয়ার সহ সারা বাংলাদেশের মানুষই আমার জন্য দোয়া করছে, এবং বিশেষ করে জার্নালিস্ট যারা, সাংবাদিকরা। আমি পরবর্তীতে দেখতে পাইছি যে এত নিউজ হয়েছে আমাকে নিয়ে, লন্ডন থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, নিউজ পেপারগুলো থেকে নিউজ হয়েছে, টেলিভিশনে নিউজ হয়েছে। তারপরে আপনার ওই যে যারা ইউটিউবার আছে, আমি তাদেরকে ধন্যবাদ দিই। আমাকে নিয়ে এক ভদ্রলোক লন্ডনে, সে করছে, আপনার ইউটিউবেও ভিডিও ছাড়ছে। এইসব করার কারণে তারা আসলে আমাকে হজম করতে পারে নাই। এই যে একটা ভূমিকা সাংবাদিকদের তখন ছিল, এটা আসলে মনে রাখার মতো। এবং সত্যিকার অর্থে আসলে সাধারণ জনগণের ভালোবাসা আপনার সাথে ছিল বিধায়ী আপনি এরকম একটা কি বলবো বিভীষিকাময় সময় থেকে বের হয়ে আসতে পেরেছেন, এবং খুব সুন্দরভাবে এখনো আমাদের মাঝে আছেন। আমরা আসলে একটু সুন্দর সময়গুলো শুনতে চাই, তারপরে সুন্দর সময়গুলো, যে বিভীষিকা তো আমরা শুনলাম এবং ইতিমধ্যে দর্শকরা বুঝে গেছে। আরেকটু বলে নেই, আমার এই গুমটা হওয়ার পরে সবচেয়ে
বড় ভূমিকা রাখছে আমি মনে করি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আচ্ছা জননেতা তারেক রহমান। আচ্ছা উনি পার্টিকে ইনফর্ম করার কারণেই, উনি পার্টিকে নির্দেশ দেওয়ার কারণেই হয়তো আমার জন্য বারবার প্রেস ব্রিফিং করা হয়েছে, এবং প্রেস ব্রিফিং করার কারণে বারবার প্রেস ব্রিফিং না হইলে এত প্রচার পাইতো না। প্রচার না পেলে নির্ঘাত তারা তো নিয়ে গেছে আমার বলছেই, আমাকে যখন ফেলে দিয়ে যায় রাতে 3:30টার সময়, তখন ফেলে দিয়ে যায় আমাকে রাজাতকে, তখন বলছে যে আপনি অত্যন্ত ভাগ্যবান, এই গাড়িতে আজকে পর্যন্ত যাকে উঠাইছি কাউকে ফেরত দেই নাই, আচ্ছা আপনাদেরকে দিয়ে গেলাম, আপনার মা বাপের দোয়া, মানুষের দোয়া আপনাকে ছেড়ে দিয়ে গেলাম। একদমই সত্যিকার অর্থে আপনি একজন ভাগ্যবান মানুষ, এবং এরকম একটা বিভীষিকা থেকে বের হয়ে এসেছেন, এবং একই সাথে আপনি যখন বের হয়ে আসেন বাংলার জনগণ এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ কিন্তু আপনার জন্য অন্যরকম একটা আবেগ প্রকাশ করেছে। তাদের সেই আবেগটা এবং তাদের আপনাকে রিসিভ করার যে ব্যাপারটা, সেটা আসলে এখনো নিশ্চয়ই মনের মণিকোঠায় আছে আপনার। কিরকম ছিল এটা? তো মানে আপনাকে কি বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যখন আমরা যখন রিলিজ হয়েছি, জি রিলিজ হওয়ার পরে আমরা অনুমান করতে পারতেছিলাম না, আমাদের তো চোখ বাঁধা, হ্যাঁ চোখ বাঁধা। পরে আমরা জিজ্ঞেস করলাম যে আমরা 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 কি করব, ওদেরকে জিজ্ঞেস করতেছি, ওরা যে চলে গেছে আমরা জানি না। তো আজাদ বলতেছে ভাই কি করব, তো আমি বললাম যে তাইলে এরা মনে হয় নাই। পরে আমরা দুইজনে আস্তে আস্তে চোখ খুললাম, চোখ খুলে পরে কোথায় আসি আমরা এটা আবিষ্কার করার চেষ্টা করলাম। আমরা মনে করছি পদ্মা সেতুর আশেপাশে আসি, মানে একদম নির্জন একটা জায়গা। পরে যখন দেখলাম এরা নাই, তখন আমরা দুই ভাই কতক্ষণ একজন একজনের দূরে কান্না করছি। বুঝতে পেরেছি আমাদের তখনকার ফিলিংসটা আমি তো আর আপনাকে এক্সপ্লেইন করতে পারবো না। এটা আসলে কিছু অনুভূতি না ভাইয়া, আসলে না বললেও বোঝা যায় না, এবং কিছু অনুভূতি আছে যেটা আপনি হয়তো বা যেভাবে বলছেন আপনার চোখের অভিব্যক্তি এবং আপনার প্রত্যেকটা জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে কত অবর্ণনীয় কষ্ট বা একটা টেনশন বা জীবন মৃত্যুর একদম সন্ধিক্ষণে ছিলেন। তো আমরা সৃষ্টিকর্তার কাছে এবং একই সাথে জনগণ সবার কাছেই আসলে সুন্দর একটা অভিব্যক্তি প্রকাশ করতে পারি যে আপনি আমাদের মাঝে এখনো আছেন এবং সুস্থ বহাল তাবিয়াতে আছেন। আলহামদুলিল্লাহ। ভাই আপনার সঙ্গে তো আলোচনা করছি, কিন্তু এ পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে, কবির আহমেদ ভূঁইয়ার কাছে। ভাইয়া বহুমুখী কাজ করছেন, যদি ইন্টারন্যাশনাল মার্কেট বলি, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আপনি সেই জায়গাতেও ভীষণ ভালো রকমের একটা অবস্থানে আছেন। এটা কি আসলে আপনি যে একটি বংশীয় পরিবার থেকে গেছেন, সেটা থেকে কোনো সাপোর্ট পেয়েছেন, নাকি নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের পরিশ্রম ছিল? আমার মা বাবার দোয়া, আচ্ছা, আমার দাদির দোয়া। আচ্ছা। আমি বাংলাদেশে থাকাকালীন সময় আমার কনসালটেন্সি ফার্ম ছিল, জি, গার্মেন্টসের ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম। আমার সোয়েটার ফ্যাক্টরি ছিল। তারপরে আমার গার্মেন্টস মার্কেটিং কোম্পানি করছি আমি একটা বিদেশি কোম্পানির সাথে। জি জি। ওই কোম্পানিটার নাম ছিল ফ্লাওয়ার গ্লোবেস। আচ্ছা। যারা ইটালিয়ান কোম্পানি, তারা 1952 সাল থেকে বাই জেনারেশন তারা আমরা হ্যান্ড গ্লোভস এবং সেফটি ওয়্যারের কাজ করতাম। আচ্ছা, খুব স্টাবলিশ একটা কোম্পানি তাহলে। তো ওই কোম্পানির সাথে আমি জয়েন্ট ভেঞ্চার করে আমি ইটালি, বাংলাদেশ, চায়না এবং লন্ডনে আমরা কোম্পানি করছি। করে আমি বেসিক্যালি আমার কোম্পানি ইউরোপিয়ান ইউনিয়নে আমরা মার্কেটিং করি, টেন্ডার করি, বিভিন্ন টেন্ডারে অ্যাটেন্ড করি। আমি পোল্যান্ডের আর্মির পোশাক করছি, ইটালির পুলিশের কাজ করছি, বিভিন্ন বড় বড় বিভিন্ন দেশের আপনার রেড ক্রিসেন্টের কাজ করছি আমি। আচ্ছা। আমরা এবারও আমি ওই যে আপনি কস্তা কফি আমরা কফি খাই না, জি জি, তাদের সারা পৃথিবীব্যাপী তাদের যে ইউনিফর্মটা, তাদের বিভিন্ন দোকানে, তাদের তো শোরুম আছে অনেক, তো ওদের যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে এই তাদের যে ইয়েরা যারা পোশাকটা যে পরে, এই পোশাকটা আমি টেন্ডারে পাইছি এই বছর, 7 ইয়ার্সের জন্য পাইছি। তো এটার কার্যক্রম চলতেছে। ব্যাপারটা হলো কি, আমি ওয়ার্ল্ড ওয়াইড গার্মেন্টস নিয়ে কাজ করি, মার্কেটিং করি। আমাদের গার্মেন্টসের টেন্ডার পাইতে হইলে এটার বিভিন্নভাবে গার্মেন্টসে এক্সপার্ট হইতে হয়। বাংলাদেশ কিন্তু আমরা গার্মেন্টসে তো অ্যাডভান্স না। আমরা বাংলাদেশের গার্মেন্টসে শুধুমাত্র সেলাই করতে জানি। বাংলাদেশের গার্মেন্টসের কালেকশনটা খুব কম। যেমন আপনি একটা ফেব্রিক্স ডিজাইন করবেন, নিজেরা ফেব্রিক্স বানাবেন, এটার এই ব্যাপারটা বাংলাদেশ গুরুত্ব দেয় না। আচ্ছা, বাংলাদেশে একটা লিমিটেড কালেকশন আছে, মনে করেন 20টা বা 30টা আইটেম বা 50টা আইটেমের ফেব্রিক্স বাংলাদেশ বানাইতে পারে, এর বেশি এরা বানানোর চিন্তা করে না। আচ্ছা, তাইলে মার্কেটটা ডেভেলপ হয় না।
কিন্তু অর্ডার আসে, কেন আসে? শিলানোর জন্য আসে। বুঝতে পেরেছি। দেখা গেছে কি তারা ফেব্রিক্সের জন্য বলে দেয় আমরা চাইনা থেকে ফেব্রিক্স নিয়ে আসি, অথবা ইন্ডিয়া থেকে ফেব্রিক্স নিয়ে আসি, আইনা বাংলাদেশে সেলাই করি। কিন্তু গার্মেন্টসের ভিতরে যে মূল ব্যবসাটা ফেব্রিক্সটাকে ডিজাইন করার, এটা নিজেরা ফেব্রিক্স ডেভেলপমেন্ট করা, এটা বাংলাদেশ এখনো আমি দেখতে পাই নাই, মানে আমাদের লোকজন ট্রাই করে না। বুঝতে পেরেছি। আমি বলি আপনাকে, আমি ফ্লেম রিটার্ডেন্ট একটা ফেব্রিক্স আছে, ফায়ার প্রুফ, এই ফেব্রিক্সটা নিয়ে আমি কাজ করতেছি। এটা বাংলাদেশে আমি বানাবো, এটা বাংলাদেশে এখনো কেউ বানাইতে পারে না। আচ্ছা, আমি এটা যদি বানাই, ফায়ার প্রুফ মিনস আপনার মনে করেন আপনার লাইফটা এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করে করতে হয়। আচ্ছা, এটা টুইল ফেব্রিক্সের উপরে করতে হয়। আমরা মোটামুটি আমি ইটালিতে এটা নিয়ে অনেক কাজ করছি। আচ্ছা, আমার যে পার্টনার তারা খুবই এক্সপার্ট এবং সে খুবই টেকনিক্যাল। সে এই ডিজাইনগুলো কিভাবে করলে সে সবসময় পরীক্ষা নিরীক্ষা করে। তো আমি আশা করতেছি যে এইবার বাংলাদেশে হয়তোবা এই ফেব্রিক্স আমি বানাইতে সক্ষম হব ইনশাল্লাহ। যদি এটা পারি, একটা বৈপ্লবিক পরিবর্তন করবে বাংলাদেশের গার্মেন্টসে। দারুণ একটা সম্ভাবনা আমাদের জন্য অপেক্ষা করছে এবং সেই সম্ভাবনা আপনি নিশ্চয়ই সফল হবেন। বর্তমান সময়ের যে নব অভ্যুত্থান, এটা নিয়ে একটু শুনি এবং সংস্কার কর্মসূচি নিয়েও একটু শুনতে চাই, কারণ আমরা আমাদের আয়োজনের একদমই শেষের দিকে চলে এসেছি। সংস্কার কর্মসূচি এবং নব অভ্যুত্থান, এই দুইটা নিয়ে আপনার কি বলার আছে? আমি মনে করি যে এটার সাথে দুইটা বিষয় জড়িত, আর এটা প্লাস এটা আমার দেখাটা, আরেকটা হচ্ছে সংস্কার, একটা নির্বাচন, একটা ইস্যু। হ্যাঁ, জি জি, এটা তো বর্তমান তো আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার। জি, এই সরকারকে আপনার বুঝতে হবে যে এই সরকার যদি বেশি সময় নষ্ট করে তাহলে এই সরকারের জনপ্রিয়তা কমে যাবে। এই সরকারের হেড কিন্তু আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, উনি কিন্তু সারা পৃথিবীতে ফেমাস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তো সারা ইউরোপ ব্যাপী আমি মার্কেটিং করি, আমি ওনার নামটাকে আমি রেসপেক্ট করতে শিখছি, কারণ লোকজনের যখন বলি যে আমার দেশের মানুষ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, রেসপেক্ট আমাকে আলাদা করে। তাইলে ওনার যে জনপ্রিয়তা, ওনার যে অবস্থান, সেই অবস্থান থেকে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যে নির্বাচনটা দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিলে ওনার জন্য মঙ্গল হবে। কারণ উনি একা একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ওনার বডিতে তো আর সব ডক্টর মোহাম্মদ ইউনূস না। আচ্ছা, সংস্কার কর্মসূচির মধ্যে আপনি নির্বাচনটাকে খুব দ্রুত আশা করছি আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। আমি মনে করি সংস্কার বেশি না, 2-3টা ইস্যুতে সংস্কার করবে। আর কি হতে পারে? একটা নির্বাচন কমিশন সংস্কার করবে, একটা প্রশাসন, যে আওয়ামী লীগ তো 400-500 মানুষ বা 1000 মানুষ পলাইছে, বাকি সবাই তো রয়ে গেছে। তাইলে এরা তো বিভিন্ন সময় মানে আপনার ষড়যন্ত্র করতেছে। পুলিশের অনেক জায়গাতে আপনি দেখেন যে এখনো যাদের হাতে রক্তের দাগ, গুলির চিহ্ন, তারা কিন্তু অনেকে এখনো বহাল তবিয়তে আছে। পৃথিবীর কোনো দেশে আপনার বাচ্চাদেরকে হত্যা করার বিষয় তো চিন্তাই করতে পারে না। আন্ডার 18 শিশুদেরকে, তারা অপ্রাপ্ত বয়স্ক মানুষদেরকে তারা করে কি রেসপেক্ট দিয়ে রেসপেক্ট শিখায়। আর আমার দেশে প্রায় আমার হিসাবে আর কি প্রায় 1000 খানেক আমি এই শিশুই মারা গেছে, মানে আন্ডার 18 মারা গেছে। তো যারা এরকম গণহত্যা করতে পারে তাদেরকে আপনি দ্রুত সংস্কার করা উচিত, তাদের মানে চিহ্নিত, আইডেন্টিফাই করা উচিত। আমার জানা মতে আমি তো দেখতে ভিডিও দেখি, আমি যখন ইউটিউব দেখি বা ভিডিও দেখি, অনেকেই এখনো কর্মরত আছে। তাদেরকে ইমিডিয়েটলি মানে এটা সংস্কারের আওতায় এনে এটা যদি সংস্কার করা যায়, পুলিশ প্রশাসন বলতে আপনার যারা এখন মনে করেন এখানে ডিসি পোস্টিং দিয়ে দিতেছে, দেখা গেছে আওয়ামী লীগের লোক, এসপি পোস্টিং দিয়ে দিতেছে আওয়ামী লীগের লোক, তার অর্ডারে বহু লোকের প্রাণহানি হচ্ছে। এখন তো আর সেটা মনে হয় এটা এখনো শেষ হয় নাই। এগুলাকে এখনো যারা বসে আছে তাদেরকে তো আউট করতে হবে। তাদেরকে আপনার সংস্কারটা হচ্ছে নির্বাচন কমিশন, সংস্কার করতে হবে পুলিশ, সংস্কার করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন। এই সংস্কারটা হচ্ছে আমি মনে করি যে ইমিডিয়েটলি করা সম্ভব। খুব সুন্দর সুন্দর পয়েন্টে আপনি সংস্কার এক্সপেক্ট করছেন এবং আপনার চাওয়াগুলো সত্যিই অমূলক নয়। এবং একই সাথে আপনার কাছে যে বিষয়টি এখন জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাথে সংযুক্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার জন্য আপনি প্রচুর কাজ করেছেন, করে যাচ্ছেন, করতে চান। তো রাজনীতির মাধ্যমে যে জনসেবার যে সুযোগ, এটা আসলে আপনি কি দৃষ্টিতে দেখছেন? আমরা খুব শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের আলোচনা, একটু ছোট করে শুনতে চাই। সময়টা যেহেতু কম, আমি এক্সপ্লেইন করতে আমার একটু সময় লাগতো। আমার অনেকগুলো ব্রাহ্মণবাড়িয়ার ইস্যুতে অনেকগুলো বিষয় আছে আপনার সাথে আমার শেয়ার করা দরকার। জি জি, আমি কিন্তু আপনার করোনাকালীন সময় থেকে আমার একটা চ্যারিটি ফার্ম আছে, ভুইয়া ফাউন্ডেশন। আমি ভুইয়া ফাউন্ডেশন দিয়ে আমি দেশে বিদেশে আমি কাজ করি। আমি আমার এই ব্যবসা করার মানে
করতে গিয়ে আমার সাথে নাইজেরিয়ান গভর্নমেন্টের একটা ভালো সম্পর্ক হয়। আফ্রিকান ইউনিয়নের অনেক সরকারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। ইউরোপেও আছে বিভিন্ন মন্ত্রীর সাথে বা অর্থমন্ত্রী বলেন বা সিনেটর বলেন, আমি অনেকের সাথেই আমি বিভিন্নভাবে সম্পৃক্ত। এটা আমার একান্তই ব্যক্তিগত, আমি ব্যবসা বাণিজ্য দিয়ে এটা আমি অর্জন করছি। এটা আমার পলিটিক্যাল ভাবে আমার তো সেরকম একটা, আমি জাস্ট জেলা বিএনপির একজন মেম্বার, ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন মেম্বার। আমি আগামী 1 তারিখ আমাদের সম্মেলন হবে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কাউন্সিল হবে 1 তারিখ, হ্যাঁ ফেব্রুয়ারি 1 তারিখ। আমি সভাপতি হিসাবে ক্যান্ডিডেট, আমি একটা মার্কও পাইছি মোটরসাইকেল। তো আমার কিছু স্বপ্ন আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে। আমি জানি না হায়াত মউত সবকিছুর মালিক আল্লাহ। আমি তো আমার জীবনে 2টা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক অ্যাক্সিডেন্টে আমার ড্রাইভার মারা গেছে, আমার ওয়াইফের স্পাইনাল কর্ড ভেঙে গেছে, আমার বুকের ছাতিটা বাম পাশের ছাতিটা ভেঙে গেছে, অর্থাৎ পাঁজরের হাড়গুলো ভেঙে গেছে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে। সেকেন্ড অ্যাক্সিডেন্টও আল্লাহ আমাকে বাঁচাই দিছে। এনা পরিবহন নামে একটা গাড়ি চলে, আমার গাড়ির উপর উঠে গেছিল, আমাকে রোডের বাইরে ফেলে দিছিল। গাড়িটা ভেঙে গেছে, ড্রাইভার মানে আহত হয়েছে, আল্লাহ আমাকে সেভ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার একরকম রহমত আপনার ব্যাপারে আছেন, এটা সবসময় লক্ষ্য করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আমার উপরে আছে আলহামদুলিল্লাহ। থার্ড হইছে আমি গুম হয়েছি। এখন আমার জীবনটা হয়েছে বোনাস জীবন। আমার বাচ্চারাও লন্ডনে পড়াশোনা করে। আপনি জানেন যে লন্ডনের নাগরিকদের অনেক ভ্যালু আছে। বাচ্চারা, আমার বড় বাচ্চারা, ওর নাম তহসিন কবির, ইয়ার 10-এ পড়ে, মাশাআল্লাহ ব্রিলিয়ান্ট, তার মানে খুব ভালো রেজাল্ট করছে। তো এখন আমার যে চিন্তা ভাবনা যে আমার ফ্যামিলি, আমরা 5 ভাই 4 বোন, সবাই সুপার এস্টাবলিশড আলহামদুলিল্লাহ। কেউ কারো কাছে যেতে হবে না, সবাই যার যার মতো সবাই সফল আলহামদুলিল্লাহ। তো এখন আমি যেহেতু আমার এইরকম আমার জীবনটা শেষের পথে, আমি 2টা অ্যাক্সিডেন্ট করছি, একটা গুম হয়েছি, হওয়ার পরে বাকি জীবনটা আমি চাই আমার যে এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমি অনেক মানে পরিবর্তন এনে জেলাটাকে কিভাবে একটা সুন্দর একটা আধুনিক মডেল নগর হিসাবে প্রতিষ্ঠা করা যায়, এটা নিয়ে আমার কাজ করার পরিকল্পনা এখানে। এই জন্য আমি কিছু জিনিস আমি পরিকল্পনা করে রাখছি। যেমন আপনারা জানেন বাংলাদেশের 1/3 গ্যাসের চাহিদা ফিল আপ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া। তিতাস গ্যাস আছে, শালদা গ্যাস আছে, 2টা খনি আছে ব্রাহ্মণবাড়িয়ায়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু দুর্ভাগ্য, মানুষের দুর্ভাগ্য যে দেখেন গ্যাস কিন্তু আমাদের এখান থেকে উত্তোলন হচ্ছে, কিন্তু আমাদের প্রায় 40 লাখ মানুষ, আগে লাস্ট পরিসংখ্যান পর্যন্ত পাইছিলাম 33 লাখ, পরে আরো পাইলাম 36 লাখ, এখন আমার ধারণা যে প্রায় 40 লাখ মানুষ। আমরা কিন্তু এই 9টা উপজেলায় আমরা এখন পর্যন্ত সবাই কিন্তু এই গ্যাসের সুবিধাটা পাই নাই। ইভেন আমার উপজেলার মধ্যে, কসবা উপজেলার মধ্যে আপনার শালদা গ্যাস ক্ষেত্র, কিন্তু কসবার আমরা সবাই শালদা গ্যাস আমরা পাই নাই। আমার পরিকল্পনা হলো যদি আল্লাহ রহমতে আমাদের যদি সুযোগ হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, তখন তো কাজ করার পরিবেশটা আরো ব্যাপক হবে। আমি যেহেতু বিদেশে বিভিন্ন ইনভেস্টর নিয়ে কাজ করি, তা আমি ইনশাল্লাহ এই ইনভেস্টর বাংলাদেশও আসবে, পাশাপাশি এই ইনভেস্টর আমি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও আমি চেষ্টা করব ঢুকানোর জন্য। তো সেই হিসাবে যদি আমাদের বেসিক আছে, বেসিকরে যদি সঠিকভাবে আমরা যদি একটু ব্যাপকভাবে করি, আমরা যদি মানে দেখেন ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় বড় ব্যবসায়ী আছে, সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে বিশেষ ভূমিকা রাখতেছে। অনেক বড় কোম্পানি আছে, কোম্পানির নাম বললে এদের অ্যাড হয়ে যাবে, সেটা বলবো না, বিগ কোম্পানি আছে। এই ওনারা যদি আবার বিদেশি ইনভেস্টর যদি আসে, আইসা যদি ব্রাহ্মণবাড়িয়াতে ইনভেস্টমেন্ট করে, তাইলে ব্রাহ্মণবাড়িয়াকে অটোমেটিক এটা একটা ডেভেলপমেন্টের আমি ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। সত্যি তাই। এবং আপনার যে চাওয়াগুলো, আসলে এই চাওয়াগুলো এত সুন্দর, এবং আপনি বলছিলেন যে অনেকগুলো দুর্ঘটনার পরে আপনি আজকে এই জায়গায় বসে আছেন। আমার কাছে মনে হয় কি যে মানুষের জীবন যত দীর্ঘই হোক না কেন, কর্মমুখী যদি না হয়, দীর্ঘ জীবন দিয়েও আসলে খুব বেশি কিছু হয় না। কিন্তু আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার অঞ্চলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সমস্ত ক্ষেত্রে আসলে আপনার এই প্রগতিশীল ব্যাপারটা আমাদেরকে মুগ্ধ করছে। আমরা যেহেতু আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আরটিভি দর্শকদেরকে আপনার কিছু বলার থাকে। আমার তো অনেক কিছু বলার ছিল। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে আমার ব্যাপক পরিকল্পনা আছে। আমি সুযোগ পেলে পরবর্তীতে আপনাদের সামনে এগুলো উপস্থাপন করব। আপনারা ধৈর্য সহকারে আমাকে এই কথা বলার সুযোগ এই আরটিভি দিয়েছে, আরটিভির কর্তৃপক্ষ কাজ করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনারা যারা শ্রোতা আছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা এই অনুষ্ঠানটাকে উপভোগ করেছেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে আমি আগামী দিনের এমপি ক্যান্ডিডেট বিএনপি থেকে, যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি যদি পাশ করে আসতে পারি, আমি আশা করি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলাকে আমার যে পরিকল্পনা আছে, বৃহৎ পরিকল্পনা, আমি এটা
পরবর্তীতে আবার শোনাবো। ইনশাল্লাহ আমি সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব ইনশাল্লাহ, এবং দেশের জন্য, গোটা বাংলাদেশের জন্য যতটুকু সম্ভব আমি কাজ করব ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা এবং ধন্যবাদ আজকে আমাদের মাঝে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার সাথে, যিনি গুমের শিকার হয়ে কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। আজ আমাদের প্রবাসে পরবাসে অনুষ্ঠানে তার সেই যন্ত্রণাময় অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার গল্প আমাদের সমাজের ন্যায়, মানবাধিকার এবং গণতন্ত্রের গুরুত্ব বুঝতে সহযোগিতা করবে বলে আমি আশা করি। তার সাহসিকতা এবং সংগ্রাম আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করবে, এই প্রত্যাশায় আজকের মতো প্রবাসে পরবাসে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।